আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলের সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প স্বামী। আপনারা শুনেছেন গল্পটির প্রথম পর্ব, আজ থাকছে দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন আজকের পর্ব। আমার মামা আর যাই হন, তার মনটা পেঁচালো ছিল না। তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেবার ফন্দিতে সমস্ত অন্তঃকরণটা তার এমনই অনেকক্ষণ ব্যস্ত হয়ে থাকত যে তার নাকের ডগায় যে কি ঘটছে তা তিনি দেখতে পেতেন না। আমি এই বড় একটা মজা দেখেছি। জগতের সবচেয়ে নামজাদা নাস্তিকগুলোই হচ্ছে সবচেয়ে নিরেট বোকা। ভগবানের যে লীলার অন্ত নেই, তিনি এই যে না রূপেই তাদের 15 আনা মন ভরে থাকেন, এ তারা টেরই পায় না। সপ্রমাণ হোক অপ্রমাণ হোক, তার ভাবনাতে সারাদিন কাটিয়ে দিয়ে বলে, সংসারের মানুষগুলো কি বোকা, তারা সকাল সন্ধ্যায় বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করে। আমার মামারও ছিল সেই দশা, তিনি কিছু দেখতে পেতেন না। কিন্তু মা তো তা নয়, তিনি যে আমারই মতো মেয়ে মানুষ, তার দৃষ্টিকে ফাঁকি দেওয়া তো সহজ ছিল না। আমি নিশ্চয় জানি মা আমাদের সন্দেহ করেছিলেন। আর সামাজিক বাধা আমাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল, এ শুধু যে তিনি জানতেন আমি জানতাম না তা নয়। ভাবলেই আমার বুকের সমস্ত রস শুকিয়ে কাঠ হয়ে উঠত। তাই ভাবনার এই বিশ্রী দিকটাকে আমি 2 হাতে ঠেলে রাখতাম। কিন্তু শত্রুর বদলে যে বন্ধুকেই ঠেলে ফেলছি তাও টের পেতাম। কিন্তু হলে কি হয়, যে মাতাল একবার কড়া মদ খেতে শিখেছে, জল দেওয়া মদে আর তার মন ওঠে না। নির্জলা বিষের আগুনে কলজে পুড়িয়ে তোলাতেই যে তখন তার মস্ত সুখ। আর একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারতাম না, সেটা মজুমদারদের ঐশ্বর্যের চেহারা। ছেলেবেলা মায়ের সঙ্গে কতদিনই তো তাদের বাড়িতে বেড়াতে গেছি। সেই সব ঘরদোর, ছবি, দেওয়ালগিরি, আলমারি, সিন্ধুক, আসবাবপত্রের সঙ্গে কোনো একটা ভাবি ছোট একতলার শ্বশুর বাড়ির কদাকার মূর্তি কল্পনা করে মনে মনে আমি যেন শিউরে উঠতাম। মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিয়েই দেখি বারান্দার উপর একজন প্রৌঢ় গোছের বিধবা স্ত্রীলোক মায়ের কাছে বসে গল্প করছে। আমাকে দেখে মাকে জিজ্ঞাসা করলে, এইটি বুঝি মেয়ে? মা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা, এই আমার মেয়ে, বাড়ন্ত গড়ন নইলে। স্ত্রীলোকটি এসে বললে, তা হোক, ছেলেটির বয়সও তো প্রায় 30, দুজনের মানাবে ভালো। আর ওই শুনতেই দোষ বরে, নইলে যেন কার্তিক। আমি দ্রুত পদে ঘরে চলে গেলুম। বুঝলুম ইনি ঘটক ঠাকুরন, আমার সম্বন্ধ এনেছেন। মা চেঁচিয়ে বললেন, কাপড় ছেড়ে একবার এসে বসো মা। কাপড় ছাড়া চুলোয় গেল, ভিজে কাপড়ে দূরের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলুম। বুকের কাঁপুনি যেন আর থামতেই চায় না। শুনতে পেলুম চিতরগ্রামের কে একজন রাধা বিনোদ মুখুজ্জের ছেলে ঘনশ্যাম। ফোড়া কপালে নাকি অনেক দুঃখ ছিল, তাই আজ যে নাম জপের মন্ত্র, সে নাম শুনে সেদিন গা জ্বলে যাবে কেন। শুনলুম বাপ নেই, কিন্তু মা আছেন। ছোট 2টি ভাই, এক ভাইয়ের বিয়ে হয়েছে, একটি এখনো পড়ে। সংসার মরণই ঘাড়ে, তাই এন্ট্রান্স পাশ করে রোজগারের ধান্দায় পড়া ছাড়তে হয়েছে। ধান, চাল, তিসি, পাট প্রভৃতির দালালি করে উপায় বন্ধ করেন না, তার উপরই সমস্ত নির্ভর। তাছাড়া ঘরে নারায়ণশীলা আছেন, 2টো গরু আছে, বিধবা বোন আছে। নেই কি, নেই শুধু সংসারের বড় বউ। 7 বছর আগে বিয়ের 1 মাসের মধ্যে তিনি মারা যান।
তারপর এতদিন বাদে এই চেষ্টা। 7 বছর। ঘটকিকে উদ্দেশ্য করে মনে মনে বললুম, মুখী, এতদিন কি তুই শুধু আমার মাথা খেতে চোখ বুজে ঘুমোচ্ছিলি? মায়ের ডাকাডাকিতে কাপড় ছেড়ে কাছে এসে বসলুম। সে আমাকে খুঁটিয়ে দেখে বললে, মেয়ে পছন্দ হয়েছে, এখন দিন স্থির করলেই হয়। মায়ের চোখ দুটিতে জল টলটল করতে লাগলো। বললেন, তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা, আর কি বলবো। মামা শুনে বললেন, এন্ট্রান্স? তবে বলে পাঠা, এখন বছর 2 সদুর কাছে ইংরেজি পড়ে যাক, তবে বিয়ের কথা কওয়া যাবে। মা বললেন, তোমার পায়ে পড়ি দাদা, অমত করো না, এমন সুবিধা আর পাওয়া যাবে না, দিতে থুতে কিছু হবে না। মামা বললেন, তাহলে হাত পা বেঁধে গঙ্গার দিকে যা, সেও 1 পয়সা চাইবে না। মা বললেন, 15 পা দিলে যে। মামা বললেন, তা তো দেবেই, 15 বছর বেঁচে রয়েছে যে। মা রাগে দুঃখে কাঁদো কাঁদো হয়ে বললেন, তুমি কি ওর তবে বিয়ে দেবে না দাদা? এরপরে একেবারেই পাত্র জুটবে না। মামা বললেন, সেই ভয় তো আগে থেকে ওকে জলে ফেলে দিতে পারা যায় না। মা বললেন, ছেলেটিকে একবার নিজের চোখে দেখে এসো না দাদা, পছন্দ না হয় না দেবে। মামা বললেন, সে ভালো কথা, রবিবার যাব বলে চিঠি লিখে দিচ্ছি। মাংসির ভয়ে কথাটা মা গোপনে রেখেছিলেন এবং মামাকেও সাবধান করে দিয়েছিলেন। তিনি জানতেন না এমন চোখ কানও ছিল যাকে কোনো সতর্কতা ফাঁকি দিতে পারে না। বাগানে এক টুকরো শাকের ক্ষেত করেছিলুম। দিন 2 পরে দুপুরবেলা একটা ভাঙা খুন্তি নিয়ে তার ঘাস চুলছি। মায়ের শব্দে মুখ ফিরিয়ে দেখি নরেন। তার সেরকম মুখের চেহারা অনেকদিন পরে আর একবার দেখেছিলুম সত্যি, কিন্তু আগে কখনো দেখিনি। বুকে এমন একটা ব্যথা বাজল যা কখনো কোনোদিন পাইনি। সে বললে, আমাকে ছেড়ে কি সত্যিই চললে? কথাটা বুঝেও যেন বুঝতে পারলুম না, মুলে ফেললুম, কোথায়? সে বললে, চিতোর। স্পষ্ট হবা মাত্রই লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। এর উত্তর মুখে এলো না। সে পুনরায় বললে, তাই আমিও বিদায় নিতে এসেছি, বোধহয় জন্মের মতোই, কিন্তু তার আগে 2টো কথা বলতে চাই, শুনবে? বলতে বলতেই তার গলাটা যেন ধরে এলো। তবুও আমার মুখে কথা জোগালো না, কিন্তু মুখ তুলে চাইলুম। এ কি দেখি, তার 2 চোখ বয়ে ঝরঝর করে জল পড়ছে। ওরে পতিত, ওরে দুর্বল নারী, মানুষের চোখের জল সহ্য করবার ক্ষমতা ভগবান তোকে যখন একেবারে দেননি, তখন তোর আর সাধ্য ছিল কি? দেখতে দেখতে আমারও চোখের জলে বুক ভেসে গেছে। নরেন কাছে এসে মোচার খুঁট দিয়ে আমার চোখ মুছিয়ে দিয়ে হাত ধরে বললে, চলো ওই গাছটার তলায় গিয়ে বসি গে, এখানে কেউ দেখতে পাবে। মনে বুঝলুম এই অন্যায়, একান্ত অন্যায়, কিন্তু তখনও যে তার চোখের পাতা ভিজে, তখনও যে তার কণ্ঠস্বর কান্নায় ভরা। বাগানের এক প্রান্তে একটা কাঁটালি চাপার কুঞ্জ ছিল। তার মধ্যে সে আমাকে ডেকে নিয়ে গিয়ে বসালে। একটা ভয়ে আমার বুকের মধ্যে দূর দূর করছিল, কিন্তু সে নিজেই দূরে গিয়ে বসে বললে, এই একান্ত নির্জন স্থানে তোমাকে ডেকে এনেছি বটে, কিন্তু তোমাকে ছোঁব না, এখনো তুমি আমার হওনি। তার শেষ কথায় আবার পোড়া চোখে জল এসে পড়ল। আঁচলে চোখ মুছে মাটির দিকে চেয়ে চুপ করে বসে রইলুম।
তারপর অনেক কথাই হলো, কিন্তু থাকবে সেসব। আজও তো প্রতিদিনকার অতি তুচ্ছ ঘটনাটি পর্যন্ত মনে করতে পারি। মরণেও যে বিস্মৃতি আসবে সে আশা করতেও যেন ভরসা হয় না। একটা কারণে আমি আমার এত বড় দুর্গতিতেও কোনোদিন বিধাতাকে দোষ দিতে পারিনি। স্পষ্ট মনে পড়ে আমার চিত্তের মাঝে থেকে নরেনের সংস্রব তিনি কোনোদিন প্রসন্ন চিত্তে গ্রহণ করেননি। সে যে আমার জীবনে কত বড় মিথ্যে এ তো তার অগোচর ছিল না। তাই তার প্রণয় নিবেদনের মুহূর্তের উত্তেজনা পরক্ষণের কত বড় অবসাদে যে ডুবে যেত সে আমি ভুলিনি। যেন কার কত চুরি ডাকাতি সর্বনাশ করে ঘরে ফিরে এলুম এমনই মনে হতো। কিন্তু এমনই পোড়া কপাল যে অন্তর্যামীর এত বড় ইঙ্গিতেও আমার হুঁশ হয়নি। হবেই বা কি করে? কোনোদিন তো শিখিনি যে ভগবান মানুষের বুকের মধ্যেও বাস করেন। এ সবই তাঁরই নিষেধ। মামা পাত্র দেখতে যাত্রা করলেন। যাবার সময় কতই না ঠাট্টা তামাশা করে গেলেন। মা মুখ চুন করে দাঁড়িয়ে রইলেন। মনে মনে বেশ বুঝলেন এ যাওয়া পণ্যশ্রম, পাত্র তার কিছুতেই পছন্দ হবে না। কিন্তু আশ্চর্য, ফিরে এসে আর বড় ঠাট্টা বিদ্রুপ করলেন না। বললেন, হ্যাঁ, ছেলেটি পাশটা তেমন কিছু করতে পারেনি বটে, কিন্তু মুখু বলেও মনে হলো না। তাছাড়া বড় নম্র, বড় বিনয়ী। আর একটা কি জানিস গিরি, ছেলেটির মুখের ভাবে কি একটু আছে। ইচ্ছে হয় বসে বসে আরো দুদণ্ড আলাপ করি। মা আহ্লাদে মুখানি উজ্জ্বল করে বললেন, তবে আর আপত্তি করো না দাদা, মন দাও, সুদূর একটা কিনারা হয়ে যায়। মামা বললেন, আচ্ছা নেবে দেখি। আমি আড়ালে দাঁড়িয়ে নিরাশার আশাটুকু বুকে চেপে ধরে মনে মনে বললুম, যাক, মামা এখনো মুদেসির করতে পারেননি, এখনো বলা যায় না। কিন্তু কে জানত তার ভাগ্নির বিয়ে সম্বন্ধে মুদেসির করবার পূর্বে তার নিজের সম্বন্ধে মুদেসির করবার ডাক এসে পড়বে। যাকে সারা জীবন সন্দেহ করে এসেছেন, সেদিন অত্যন্ত অকস্মাৎ তার দূত এসে যখন একেবারে মামার শিওরে দাঁড়ালো, তখন তিনি চমকে গেলেন। তার কথা শুনে আমাদেরও বড় কম চমক লাগলো না। মাকে কাছে ডেকে বললেন, আমি মত দিয়ে যাচ্ছি বোন, শুধু সেইখানেই বিয়ে দিস। ছেলেটির যথার্থ ভগবানে বিশ্বাস আছে, মেয়েটা সুখে থাকবে। অবাক কাণ্ড। কিন্তু অবাক হলেন না শুধু মা। নাস্তিকতা তিনি দু চোখে দেখতে পারতেন না। তার ধারণা ছিল মরণকালে সবাই ঘুরে ফিরে হরি বলে। তাই তিনি বলতেন, মাতাল তার মাতাল বন্ধুকে যতই ভালোবাসুক না কেন, নির্ভর করবার বেলায় করে শুধু তাকে যে মদ খায় না। জানি না কথাটা কতখানি সত্যি। হৃদ্রকে মামা মারা গেলেন। আমরা পড়লুম অকুল পাথারে। সুখে দুঃখে কিছুদিন কেটে গেল বটে, কিন্তু যে বাড়িতে অবিবাহিতা মেয়ের বয়স 15 পার হয়ে যায়, সেখানে আলস্য ভরে শোক করবার সুবিধা থাকে না। মা চোখ মুছে উঠে বসে আবার কোমর বেঁধে লাগলেন। অবশেষে অনেক দিন, অনেক কথা কাটাকাটির পর বিবাহের লগ্ন যখন সত্যি আমার বুকে এসে বিঁধল, তখন বয়সও 16 পার হয়ে গেল। তখনও আমি প্রায় এমনই লম্বা। আমার এই দীর্ঘ দেহটার জন্য জননীর লজ্জা ও কুণ্ঠার অবধি ছিল না। রাগ করে প্রায় ভৎসনা করতেন। হতভাগা মেয়েটা সবই সৃষ্টি ছাড়া। একে তো বিয়ের কোণের পক্ষে 17 বছর মারাত্মক একটা অপরাধ, তার উপর এই দীর্ঘ গড়নটা যেন তাকেও ডিঙিয়ে গিয়েছিল। অন্তত সেই রাতটার জন্য যদি আমাকে কোনো রকমে মুচড়ে মুচড়ে একটু খাটো করে তুলতে পারতেন, মা বোধ করি তাতেও পেছোতেন না।
কিন্তু সে তো হবার নয়। আমি আমার স্বামীর বুক ছাড়িয়ে একেবারে নারীর কাছে গিয়ে পৌঁছলুম, কিন্তু শুভদৃষ্টি হলো না। আমি ঠিক রাগে নয়, কেমন যেন একটা বিতৃষ্ণায় চোখ বুজে রইলুম। কিন্তু তাও বলি, এমন কোনো অসহ্য মর্মান্তিক দুঃখ তখন আমি মনের মধ্যে পাইনি। ইতিপূর্বে কত দিন সারা রাত্রি জেগে ভেবেছি, এমন দুর্ঘটনা যদি সত্যি কপালে ঘটে, নরেন এসে আমাকে না নিয়ে যায়, তবু আর কারোর সঙ্গে বিয়ে আমার কোনো মতেই হতে পারবে না। সেই রাত্রে নিশ্চয় আমার বুক চিরে ভলকে ভলকে রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়বে। ধরাধরি করে আমাকে বিবাহ সভা থেকে বিছানায় তুলে নিয়ে যেতে হবে। এই বিশ্বাস আমার মনের মধ্যে বদ্ধমূল হয়েছিল। কিন্তু কই, কিছুই তো হলো না। আরও 5 জন বাঙালির মেয়ে যেমন হয় শুভকর্ম, তেমনই করে আমারও সমাধা হয়ে গেল। এবং তেমনই করেই একদিন শ্বশুরবাড়ি যাত্রা করলুম। শুধু যাবার সময়টিতে পালকির ফাঁক দিয়ে সেই কাঁটালি চাপার কুন্দরটায় চোখ পড়ায় হঠাৎ চোখে জল এলো। সে যে আমাদের কতদিনের কত চোখের জল, কত দিব্যি দিলাসার নীরব সাক্ষী। আমার চিতরগ্রামের সম্বন্ধটা যেদিন পাকা হয়ে গেল, ওই গাছটার আড়ালে বসেই অনেক অশ্রু বিনিময়ের পর স্থির হয়েছিল সে এসে একদিন আমাকে নিয়ে চলে যাবে। কেন, কোথায় প্রভৃতি বাহুল্য প্রশ্নের তখন আবশ্যকও হয়নি। আর কিছু না, শুধু যাবার সময় একবারও যদি দেখা হতো। কেন সে আমাকে আর চাইলে না? কেন আর একদিনও দেখা দিলে না? শুধু যদি খবরটা পেতুম। শ্বশুর বাড়ি গেলুম। বিয়ের বাকি অনুষ্ঠানও শেষ হয়ে গেল। অর্থাৎ আমি আমার স্বামীর ধর্মপত্নীর পদে এইবার পাকা হয়ে বসলুম। দেখলুম স্বামীর প্রতি বিতৃষ্ণা শুধু একা আমার নয়, বাড়ি শুদ্ধ আমার দলে। শ্বশুর নেই, সৎ শাশুড়ি, তার নিজের ছেলে 2টি, একটি বউ এবং বিধবা মেয়েটিকে নিয়েই ব্যতিব্যস্ত। এতদিন নিরাপদে সংসার করছিলেন। হঠাৎ একটি 17-18 বছরের মস্ত বউ দেখে তার সমস্ত মন সশস্ত্র জেগে উঠল। কিন্তু মুখে বললেন, মাজলুম বৌমা, তোমার হাতে সংসার ফেলে দিয়ে এখন 2 দণ্ড ঠাকুরের নাম করতে পাবো। ঘনশ্যাম আমার পেটের ছেলের চেয়েও বেশি। সে বেঁচে থাকলেই তবে সব বজায় থাকবে। এইটি বুঝে শুধু কাজ করো মা, আর আমি কিছু চাই না। তার কাজ তিনি করলেন, আমার কাজ আমি করলুম। বললুম, আচ্ছা। কিন্তু সে ওই কুস্তিগিরের তাল ঠোকার মতো। ম্যাচ মারতে যে দুজনেই জানি, তা ইশারায় জানিয়ে দেওয়া। কিন্তু কত শীঘ্র মেয়ে মানুষ যে মেয়ে মানুষকে চিনতে পারে, এ এক আশ্চর্য ব্যাপার। তাকে জানতে আমারও যেমন দেরি হলো না, আমাকেও 2 দিনের মধ্যেই চিনে নিয়ে তিনিও তেমনই আরামের নিঃশ্বাস ফেললেন। বেশ বুঝলেন, স্বামীর খাওয়া পড়া ওঠা বসা খরচপত্র নিয়ে দিবারাত্র চক্র ধরে ফুসফুস করে বেড়াবার মতো আমার উৎসাহও নেই, প্রবৃত্তিও নেই। মেয়ে মানুষের তুনে যত প্রকার দিব্যাস্ত্র আছে, আর এই পাতাটা ব্রহ্মাস্ত্র। সুবিধা পেলে এতে মা, মেয়ে, শাশুড়ি, বউ, যা ননদ কেউ কাউকে খাতির করে না। আমি ঠিক জানি না, আমি যে পালঙ্কে না শুয়ে ঘরের মেঝেতে একটা মাদুর টেনে নিয়ে সারা রাত্রি পড়ে থাকতাম, এই সুসংবাদ তার অগোচর ছিল না। আগে যে ভেবেছিলাম নরেনের বদলে আর কারোর ঘর করতে হলে সেদিনই আমার বুক ফেটে যাবে, দেখলুম সেটাও ভুল। ফাটবার চেরবার কোনো লক্ষণই টের পেলুম না। কিন্তু তাই বলে এক শয্যায় শুতেও আমার কিছুতেই প্রবৃত্তি হলো না। দেখলুম আমার স্বামীটি অদ্ভুত প্রকৃতির লোক। আমার আচরণ নিয়ে তিনি কিছুদিন পর্যন্ত কোনো কথাই কইলেন না। অথচ মনে মনে রাগ কিংবা অভিমান করে আছেন তাও না। শুধু একদিন একটু হেসে বললেন, ঘরে আর একটা খাট এনে
বিছানাটা বড় করে নিলে কি শুতে পারো না? আমি বললুম, দরকার কি, আমার তো এতে কষ্ট হয় না। তিনি বললেন, না হলেও একদিন অসুখ করতে পারে যে। আমি বললুম, তোমার এতই যদি ভয়, আমার আর কোনো ঘরে শোবার ব্যবস্থা করে দিতে পারো না? তিনি বললেন, ছি, তা কি হয়? তাতে কত রকম অপ্রিয় আলোচনা উঠবে। বললুম, উঠে উঠুক, আমি গ্রাহ্য করি নে। তিনি এক মুহূর্ত চুপ করে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন, এত বড় বুকের পাটা যে তোমার চিরকাল থাকবে এমন কি কথা আছে? বলে একটুখানি হেসে কাজে চলে গেলেন। আজ শুনলেন স্বামী গল্পের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। আর আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র।